ঘোর অমাবস্যার আকাশে চাঁদ নেই, তারা নেই, শুধু এক জমাট অন্ধকার। সেই অন্ধকারকে আরও গাঢ় করে ঘিরে রেখেছে মফিজ কাকার বাগানবাড়ির চারপাশে বিশাল শিমুল আর বটগাছগুলো। গাছগুলোর ফাঁক ফকর দিয়ে চুঁইয়ে আসা দমকা বাতাসে এক অশরীরী সুরের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সুর যেন কোনো বিলাপ, কোনো অভিশাপের আগাম বার্তা। গ্রামের মানুষজন বলাবলি করে এই বাগানবাড়িতে নাকি বহু বছর আগে এক ভূতের উৎপাত শুরু হয়েছিল। সেই ভূত নাকি গ্রামের এক সহজ সরল মেয়েকে খুন করেছিল, যার নাম ছিল রূপসী। তারপর থেকে এই বাড়ি অভিশপ্ত। কেউ সন্ধ্যার পর এই বাড়ির ত্রিসীমানায়ও পা বাড়ায় না। আজ সেই অলক্ষণে রাতে রহিম, সুমি, করিম, হাশেম আর রূপা নামের 5 জন মানুষ সেই বাড়িতে একত্র হয়েছে। তাদের একত্র হবার কারণটি অদ্ভুত এবং একই সাথে ভয়ঙ্কর। তাদের সবার হাতে একটি করে পুরনো জংধরা তালার চাবি। রাহিম 25 বছর বয়সী এক তরুণ সাংবাদিক। তার চোখে অনুসন্ধিৎসার ঝিলিক। সেই গ্রামেরই ছেলে, এই অঞ্চলের লোককথার কিংবদন্তি নিয়ে একটা আর্টিকেল লিখছে। তার হাতে থাকা চাবিটি নাকি রূপসীকে খুন করার পর তার প্রেমিককে ফাঁসি দেওয়া ঘরের তালার চাবি। সুমি 22 বছরের এক ফটোগ্রাফার, আধুনিক আর স্বাধীন চেতা মেয়ে। সে তার ল্যাপটপের আলোয় একটা পুরনো ছবি দেখাচ্ছিল। ছবিটি রূপসী আর তার প্রেমিকের। সুমির হাতে থাকা চাবিটি নাকি সেই ঘরের দরজার তালার চাবি যেখানে রূপসীকে খুন করা হয়েছিল। করিম 40 বছর বয়সী একজন ব্যবসায়ী, তার চোখে মুখে লোভের ছায়া। শোনা যায় রূপসীকে খুন করার পর নাকি তার কাছে থাকা রূপার গহনাগুলো চুরি হয়ে গিয়েছিল। সেই গহনার খোঁজরি করিমা যেখানে। করিমের হাতে থাকা চাবিটি নাকি সেই সিন্ধুকের তালার চাবি যেখানে রূপসীর গহনা ছিল। হাশেম 60 বছর বয়সী একজন বৃদ্ধ, তার ধবধবে সাদা চুল আর ক্লান্ত চোখে গভীর রহস্য। এই গ্রামের প্রাচীনতম মানুষ তিনি। সবার কাছে তিনি হাশেম দাদা নামে পরিচিত। হাশেমের হাতে থাকা চাবিটি নাকি সেই তালার চাবি যা দিয়ে রূপসীকে কবর দেয়া হয়েছিল। আর সবশেষে রূপা 35 বছর বয়সী একজন স্কুল শিক্ষিকা। তাকে দেখতে অনেকটাই রূপসীর মতোই। গ্রামের অনেকেই তাকে ভয় পায়, আবার ভালোবাসে। রূপা এই গল্পের সবচেয়ে রহস্যময় চরিত্র। সেই বাড়িতেই বড় হয়েছে। রূপার হাতে থাকা চাবিটি নাকি সেই তালার চাবি যা দিয়ে রূপসীর স্মৃতির স্তম্ভকে ঘিরে ফেলা হয়েছিল। তাদের সবার হাতে একটি করে পুরনো তালার চাবি আর একটি করে পুরনো দলিল। দলিলগুলোতে একটি ধাঁধা লেখা, পঞ্চভূতের পঞ্চতালা এক হলে মেলে মুক্তি। যদি কেউ খোলে তবে পাবে ধন, যদি না খোলে তবে হারাবে জীবন। সন্ধান পাবে পঞ্চমুদ্রার যা লুকিয়ে আছে মরণ কূপের আড়ালে। রহিম, সুমি, করিম, হাশেম আর রূপা এই 5 জন আজ এসেছে সেই 5 তালা খুলে সেই 5 মুদ্রা আর সেই গুপ্তধন খুঁজে বের করতে। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন হিম শীতল হয়ে গেল। তাদের সবার মোবাইল ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে গেল। বাতাস যেন তাদের কানে কানে ফিসফিস করে কিছু বলছে। রাহিম শুকনো ঢোক গিলে বলল, তোমরা নিশ্চিত আজ রাতে এটা করা ঠিক হবে? করিম লোভীর মতো হেসে বলল, ভয় পেয়েছিস? ভয় পেলে তো সাংবাদিকতা ছেড়ে দে। আমি এই টাকাই খুঁজছি। শুনেছি রূপসীর গহনাগুলোর দাম নাকি কোটি টাকা। সুমি বলল, আমি শুধু এই বাড়ির ইতিহাস জানতে চাই, কোনো গুপ্তধন নয়। কিন্তু এই তালাগুলোর রহস্য আমাকে আকর্ষণ করেছে। হাশেম দাদা বিষণ্ণ চোখে চারিদিক তাকালেন। তার চোখে ভয় নাকি অন্য কিছু তা বোঝা গেল না। তিনি বললেন, তোমরা যেই পথে পা রেখেছ সেই পথ শুধু মৃত্যুর দিকেই নিয়ে যায়। রূপসী এখনো এখানে ঘোরাফেরা করে। রূপা শুধু চুপ করেছিল, তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য। সে এক সময় হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় নেই, কোনো রহস্য নেই, আছে এক গভীর বেদনা। রূপা বলল, সবাই প্রস্তুত? তাহলে চলো এক এক করে আমরা সবাই এই তালাগুলো খুলে ফেলি। এই তালাগুলো খোলা মানে এই বাড়ির রহস্য উন্মোচন করা। এই তালাগুলো খোলা মানে রূপসীর আত্মাকে মুক্তি দেওয়া। তারা 5 জন মিলে 5টা তালা একসাথে খুলল। তালাগুলো খোলার সাথে সাথে এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল। ঝলকানির পরেই এক গভীর শব্দ হলো, যেন পৃথিবীর ভিতর থেকে কোনো কিছু জেগে উঠছে। তারপর এক এক করে তারা সবাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তাদের জ্ঞান ফিরল তখন তারা সবাই দেখতে পেল তারা একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে আছে। ঘরের ভেতরটা খুবই পুরনো, দেয়ালগুলো শ্যাওলা ধরা। ঘরের একপাশে পুরনো আসবাবপত্র, অন্য পাশে একটা বিশাল কুঁয়ো। সেই কুঁয়ো থেকেই রহস্যময় আলো আসছে।
সুমি তার ফটোগ্রাফি ক্যামেরাটা বের করে বলল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমরা এখানে কিভাবে এলাম? রাহিম চারপাশে দেয়াল হাত দিয়ে দেখতে দেখতে বলল, এটা নিশ্চয়ই সেই ঘর যেখানে রূপসীকে খুন করা হয়েছিল, দেখো দেয়ালের রক্তের দাগ লেগে আছে। করিম কুয়োর দিকে এগিয়ে গেল, তার চোখে মুখে লোভের সেই ঝলকানি আবার দেখা গেল। সে বলল, গুপ্তধনটা নিশ্চয়ই এই কুয়োর মধ্যেই আছে। হাশেম দাদা কুয়োর দিকে যেতে যেতে বললেন, এই কুয়োর নাম মরণকূপ, যে এর কাছে যাবে সে আর ফিরে আসবে না। করিম হাশেমের কথা না শুনে কুয়োর ভেতরে উঁকি দিল। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো আর করিমকে কুয়োর ভিতরে টেনে নিয়ে গেল। সুমি চিৎকার করে উঠল, করিম, ও মাই গড, এটা কি হলো? সবাই ভয়ে জমে গেল, তাদের হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। রাহিম বলল, এটা নিশ্চয়ই কোনো বিভ্রম, কোনো ফাঁদ, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই বাড়ির ভিতরে কোনো ভূত নেই, আছে শুধু বিশ্বাসঘাতকতা আর লোভ। হাশেম দাদা মাথা নেড়ে বললেন, না, ভূত আছে। আমি এই বাড়িতে দেখেছি, আমি নিজের চোখে রূপসীর আত্মাকে দেখেছি, সে এখনো প্রতিশোধ চাইছে। রূপা সেই সময় ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, হ্যাঁ, প্রতিশোধ চাইছে, কিন্তু তার প্রতিশোধের কারণটা কেউ জানে না। হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল, তাদের সবার ফোনগুলো আবার বেজে উঠল। স্ক্রিনে একই মেসেজ, মৃত্যুর পর রূপসীর মুক্তি, জীবনের পর প্রতিশোধ। রাহিম বুঝল এইবার কেউ তাদের ফাঁদে ফেলেছে। সে চিৎকার করে বলল, কে এই কাজটা করছে? এটা একটা খেলা, একটা জীবন মরণ খেলা। হাশেম দাদা হেসে উঠলেন, তার হাসিটা কেমন যেন শয়তানি। তিনি বললেন, এই সব আমি করেছি, আমি এই খেলার সূত্রধর। সবাই অবাক হয়ে হাশেমের দিকে তাকালো। হাশেম বললেন, রূপসীর আত্মার জন্য আমি প্রতিশোধ নিতে এসেছি। রূপসী ছিল আমার বোন, আর তার হত্যাকারী ছিল করিম। সবাই হতভম্ব হয়ে হাশেম দিয়ে তাকিয়ে রইল। সুমি কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন আপনি? হাশেম বললেন, রূপসী আর করিম গোপনে সম্পর্ক রাখত। করিম রূপসীর কাছ থেকে টাকা চুরি করত। একদিন রূপসী তা জানতে পারে। রূপসী করিমকে ছেড়ে চলে যেতে চাইল, আর সেই রাগে করিম রূপসীকে খুন করে। কিন্তু করিম এমনভাবে খুনটা করেছিল যেন মনে হয় রূপসীর প্রেমিক তাকে খুন করেছে। রূপসীর প্রেমিককে ফাঁসি দেওয়া হয়, আর করিম সেই গহনা নিয়ে পালিয়ে যায়। আমি তখন ছোট ছিলাম, তাই কিছু করতে পারিনি, কিন্তু আমি এর প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেছিলাম। আমি এই 5 জনকে একসাথে জড়ো করে এই ফাঁদটা পেতেছি। করিম এখানে এসেছে তার লোভের কারণে, সুমি এসেছে এই রহস্যের ছবি তোলার জন্য, রাহিম এসেছে গল্পের জন্য, আর রূপা, তুই তো নিজেই আমার ফাঁদ। রূপা শান্তভাবে হেসে বলল, না হাশেম দাদা, আপনি আমাকে চিনতে পারেননি। আমি রূপা নই, আমি রূপসী, রূপসীর আত্মা। সবাই চমকে উঠল। রূপার চোখ দুটি আগুনের মতো জ্বলছে, তার কণ্ঠস্বর বদলে গেছে। রূপা বলে চলল, আমি রূপা নই, আমি রূপসী, আমি কোনো স্কুল শিক্ষিকা নই। আমি প্রতিশোধের আগুন নিয়ে ফিরে এসেছি। করিম আমার হত্যাকারী, আর সেই করিমকে আমি এখানে এনেছি। কিন্তু হাশেম দাদা, আপনি যে করিমকে একা খুন করতে চেয়েছেন, এটা আপনার ভুল। কারণ করিমকে আমি খুন করেছি, আর সেই খুন করার জন্য আপনাকেও মরতে হবে। হাশেম হতভম্ব হয়ে পেছনে ফিরলেন। কুয়োর ভিতর থেকে একটা হাত বেরিয়ে এসে হাশেমকে কুয়োর ভিতরে টেনে নিয়ে গেল। সুমি চিৎকার করে উঠল, আমরা কি তাহলে সবাই মারা যাব? রাহিম বুঝল, এই রহস্য এখন রূপসী আর হাশেমের মধ্যে আটকে নেই। এই রহস্যের মূল এখন রূপসীর হাতে, আর সেই রূপসী এখন তার সামনে দাঁড়িয়ে আছে। রাহিম ভয় ভয় জিজ্ঞেস করল, তাহলে আপনি কি আমাদের সবাইকে মেরে ফেলবেন? রূপসী হেসে বলল, না, সমাপ্তি এখন আমার হাতে। আমি এই কুয়োর মধ্যে থেকে আমার গহনা, আমার সম্পত্তি আর আমার মুক্ত আত্মা খুঁজে বের করতে এসেছি। আর তোমাদের এই গল্পের শেষটা লিখে যেতে হবে। তোমাদেরকে বলতে হবে রূপসীর প্রতিশোধের গল্প। রূপসী ফিরে এসেছিল তার প্রতিশোধ নিতে, আর করিম আর হাশেম তার বলি হয়েছে। রূপসী কুয়োর ভেতর থেকে একটি সোনার গহনা আর একটি বিশাল মুক্তা বের করে আনল। কুয়োর ভেতরের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল। রূপসী বলল, যাও, এবার তোমরা মুক্ত। কিন্তু এই ঘটনার কথা মনে রেখো, এই গ্রামের মানুষ যেন জানে অভিশপ্ত রূপসীর আত্মার প্রতিশোধের গল্প। রূপসী অদৃশ্য হয়ে গেল, কুয়োটা বন্ধ হয়ে গেল, আর ঘরের দরজাটা খুলে গেল। রাহিম আর সুমি যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল।
তাদের দুজনের হাতে কোনো ফোন ছিল না, তাদের কাছে কোনো দলিল ছিল না, শুধু তাদের স্মৃতিতে ছিল এই ভয়ঙ্কর রাতের ঘটনা। তারা দুজনে অন্ধকার পথ ধরে গ্রামের দিকে ফিরতে শুরু করল। তাদের পেছনে সেই বাগানবাড়ির বটগাছগুলো যেন বিলাপ করে হাসছে, সেই হাসি যেন রূপসীর প্রতিশোধের হাসি। সকালে গ্রামের মানুষজন জানতে পারল করিম আর হাসেম নিখোঁজ। তারা দুজনেই সেই অভিশপ্ত বাড়ির দিকে গিয়েছিল। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। রাহিম তার সেই আর্টিকেলটা লিখল, কিন্তু সে কোনো বাস্তব প্রমাণ দিতে পারল না। শুধুমাত্র কিছু মানুষের গল্প আর কল্পনার ওপর ভিত্তি করে একটা রহস্যময় গল্প লিখল। আর সুমি সেই রাতের কিছু ছবি তুলল। সেই ছবিগুলোতে কোনো মানুষের ছবি নেই, শুধু অন্ধকার আর আলোয় মোড়ানো কিছু রহস্যময় অবয়ব। গ্রামের মানুষজন আজও বলে সেই রাতে নাকি রূপসীর আত্মা ফিরে এসেছিল। সে তার প্রতিশোধ নিয়ে ফিরে গিয়েছিল। কিন্তু সেই বাগানবাড়ির কুয়োর ভেতর থেকে আজও মাঝে মাঝে কান্নার শব্দ শোনা যায়। আর সেই কান্নাটা রূপসীর না, করিম আর হাসেমের। এই রহস্যটা আজও কেউ জানে না।